ঠিক আছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক্যাল কিছু সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে ভার্চুয়াল সেশনের, এটি একটি লিমিটেশনস। অনেক সময় লাইনে ডিস্টার্ব হয়, প্রযুক্তিগত সমস্যা থেকেই যায় আসলে। ওকে, তারপরেও আমরা যে এভাবে লাইভে যুক্ত হতে পারছি, এটি ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম সফলতা। হয়তো আগামীতে এই সকল বিষয়গুলো আরও অনেক সহজতর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা পড়ছিলাম মুদ্রানীতি। মুদ্রানীতির যে উদ্দেশ্যাবলী সেগুলো আপনাদের বলেছি আমি ইতোমধ্যেই। এটি প্রণয়ন করে থাকে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এর মেয়াদ 6 মাস, সাধারণত 6 মাস। এবং মুদ্রার যে সরবরাহ, যোগান, মুদ্রা ব্যবস্থাপনা, মুদ্রার মান, মুদ্রার বিনিময় হার, এইগুলো এটি দ্বারা নির্ধারিত হয়ে থাকে। বিশেষ করে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি, এই দুটিকে নিয়ন্ত্রণ করবার একটি অন্যতম নীতি হচ্ছে এই মুদ্রানীতি, মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি। এবং কেন্দ্রীয় ব্যাংক এ কাজসমূহ করে থাকেন। কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশের প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর, যদিও এটিকে 1972 সালের 16 ডিসেম্বর থেকেই কার্যক্রম শুরু হয়েছিল বলে ধরা হয়। এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার 127 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়। এই অর্ডারের 7A ধারা অনুযায়ী, 7 ক ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তার অর্পিত দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অর্ডার 127 এর ধারা 7 ক তে বাংলাদেশ ব্যাংকের কি কি কার্যাবলী রয়েছে, দায়িত্ব কর্তব্য কি, সেগুলো এখানে বর্ণিত আছে। সেই ক্ষমতা বলেই বাংলাদেশ ব্যাংক কাজগুলো করে থাকে। আচ্ছা, এবং বাংলাদেশ ব্যাংক তাকে গভর্নমেন্টের যে রিপ্রেজেন্টেটিভ, ফিনান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ অব দ্য গভর্নমেন্ট বলা হয় সেন্ট্রাল ব্যাংকে সব দেশেই। এবং এই ব্যাংকেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমূহ থাকে। এই কারণে কেন্দ্রীয় ব্যাংকে অনেক দেশে রিজার্ভ ব্যাংক বলা হয়, রিজার্ভ ব্যাংক এই নামেও এটিকে ডাকা হয়। আমাদের বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ যে কাজসমূহ করে থাকে মনিটারি পলিসির পাশাপাশি, বা মনিটারি পলিসিকে অ্যাক্টিভেট করবার জন্য, তার মধ্যে অন্যতম হলো এই আমাদের মুদ্রার যে সরবরাহ সেটি নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ সেটি যথাযথভাবে পরিচালনা করা, মুদ্রার যে হার, বিনিময় হার সেটি নির্ধারণ করা, এবং মুদ্রা যে পাচার, মুদ্রা পাচার মানি লন্ডারিং নামে পরিচিত, যেটি এখন সারা বিশ্বেই খুবই একটি আলোচিত বিষয়। বিশেষ করে আমরা রিসেন্টলি ফিনসেন ফাইলস নামে একটি ফাইল ICIJ কর্তৃক প্রকাশিত হতে দেখেছি, ভেরি রিসেন্ট। এবং এই ফিনসেন ফাইলসে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিভাবে মুদ্রা পাচার হয়েছে। এবং এই মুদ্রা পাচার যেন না হয় সেই বিষয়টিও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতি পদ্ধতির মাধ্যমে মনিটরিং করে থাকে। বিশেষ করে এক্ষেত্রে একটি আইন বাংলাদেশ ব্যাংক পরিপালন করে, এবং সকল ব্যাংকে সেটি করতে হয়। বিশেষ করে এডি শাখা যেগুলো রয়েছে, সেটি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947। আমি আবারও বলছি আইনটি, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947। এই আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই বৈদেশিক মুদ্রা বা ফরেন এক্সচেঞ্জ এর বিষয়গুলো পরিচালনা করে থাকে। আমদানি রপ্তানি এই বিষয়টিকেও বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আমদানি বেশি হচ্ছে কিনা, রপ্তানি কম হচ্ছে কিনা, এখানে কোনো প্রণোদনা, কোনো ফ্যাসিলিটিস দেওয়া প্রয়োজন কিনা, কোনো শর্ত আরোপ করা প্রয়োজন কিনা, কোনো শর্ত শিথিল করা যায় কিনা, এই বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক দেখে থাকে।
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম মুদ্রানীতি কিভাবে হয়, কে করে, এর মেয়াদ কত, এর কাজ কি, সেন্ট্রাল ব্যাংক কবে হয়েছে, এই ব্যাংকের নাম কি, কি কি নামে ডাকা হয়, সেন্ট্রাল ব্যাংক কি কাজ করে থাকে এবং এই কাজগুলো সেন্ট্রাল ব্যাংক কোন আইন অনুযায়ী করে থাকে, কোন আদেশ অনুযায়ী করে থাকে, কোন ধারা অনুযায়ী করে থাকে। এ পর্যায়ে আমরা দেখি আমাদের বর্তমান যে বিশ্ব ব্যবস্থা তার সঙ্গে তাল মেলানোর জন্য বাংলাদেশ সরকারের এই নীতিসমূহ ছাড়াও আরও যে নীতিমালা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নারী নীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি। এই নীতিমালা সমূহ আমাদের রয়েছে। এগুলো যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না প্রিলিমিনারির জন্য, তারপরও আমরা একটু জেনে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আমাদের এখন বর্তমান সময়ের একটি নীতিমালা খুব বেশি প্রয়োজন হচ্ছে, সেটি হচ্ছে জলবায়ু ঝুঁকি নীতিমালা। যে কিভাবে আমরা জলবায়ু ঝুঁকি এটিকে নিরসন করে চলতে পারি, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই গেল আমাদের নীতিমালার বিষয়গুলো, যে একটি রাষ্ট্র পরিচালিত হতে কতগুলো নীতিমালার সমন্বয়ে রাষ্ট্রটি পরিচালিত হয় এবং সেই নীতিমালাগুলোর নাম আমরা জেনে ফেললাম। কি কি নীতিমালার নাম জেনেছে আমি একটু 10 সেকেন্ড সময় দিই আপনাদের। একটু আপনারা ইনবক্সে লিখুন, দেখি নীতিমালাগুলি আপনারা লিখতে পেরেছেন কিনা। আসলে আমি যদিও খুব ধীর গতিতে বলে যাচ্ছি, খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি, যাতে আমরা বাসায় বসে অন্তত প্রস্তুতি থেকে দূরে না থাকি, অন্তত কিছুটা হলেও যেন আমাদের এই প্রস্তুতি পর্বের সুবিধা হয়ে যায়, হেল্প হয়। এ কারণেই মূলত আমি সেশনটি পরিচালনা করছি। ওকে, তাহলে আমরা ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকেই লিখেছেন। আমরা যে নীতিমালাগুলো শুনেছি ইতোমধ্যে, আমাদের ফিনান্সিয়াল পলিসি, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, আমাদের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এগুলো আমরা জেনেছি। এছাড়াও আমরা জানি শিল্পনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি এবং জলবায়ু ঝুঁকি নীতিমালা সরকারের রয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের এই সকল নীতিমালা করবার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ যেন ভালো থাকে, আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধি সেটি যেন ভালো হয়, আমরা যেন ক্রমান্বয়ে বাংলাদেশের অগ্রগতি অর্জন করতে পারি। এই জন্যেই আমাদের এই পলিসিগুলো মেকিং করা হয়ে থাকে। বিশেষ করে এই সকল পলিসির যে ফলাফল, সেটি আমরা আমাদের যে অর্থনৈতিক ইন্ডিকেটরগুলো আছে, বিশেষ করে আমাদের যে জাতীয় বাজেট, আমাদের জাতীয় রাজস্ব, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সি রেট, লিটারেসি রেট, আমাদের জিডিপির গ্রোথ, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং ফরেন রেমিটেন্স, এগুলির মাধ্যমেই প্রকাশিত হয়ে থাকে যে বাংলাদেশের নীতিমালার সফলতা কী। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই করোনাকালীন সময়েও আমাদের জিডিপির গ্রোথ কিন্তু পজিটিভ এবং সেটি 5.4। আমরা দেখেছি প্রতিবেশী ইন্ডিয়া, সে দেশের জিডিপির গ্রোথ কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় 24% সংকুচিত হয়েছে, অর্থাৎ এটা কমে গেছে, তাদের জিডিপি নেগেটিভ হয়ে গেছে, কিন্তু সেখানে আমাদের জিডিপি কিন্তু পজিটিভ এবং সেটি 5.4। যদিও আমাদের লক্ষ্যমাত্রা ছিল 8+, সেটি হয়নি, কিন্তু আমরা এখনো পজিটিভ ধারাতেই আছি। এটি হচ্ছে এই সকল নীতিমালার ফলাফল। কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বাংলাদেশ বিষয়গুলির এখন যে বিষয়গুলো একটু দেখব, সেটি হচ্ছে আমাদের এই যে অর্থনীতি, ফিনান্সিয়াল পলিসি, এই অর্থনীতির যে মূল কারিগর, সেগুলো কিভাবে পরিচালিত হয়। একটি রাষ্ট্রের অর্থনীতির পরিচালনার নিয়ামক শক্তি হচ্ছে বাজার, সে দেশের বাজার। বাজার যদি ভালো না হয় তাহলে অর্থনীতি পরিচালিত হওয়া সম্ভব নয়। কি বাজার? কারণ আপনাদের মনে হচ্ছে বাজার, আমরা কি সবসময় যে বাজারে বাজার করি এই বাজার? ঠিক তেমনটি নয়। এই বাজার দুভাগে বিভক্ত। অর্থনীতির যে বাজার সেটি দুই ভাগে বিভক্ত। একটিকে বলা হয় মুদ্রা বাজার, একটিকে বলা হয় পুঁজি বাজার, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। দুটি বাজার। কি কি বাজার বলেছি আমরা? মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট।
মুদ্রা বাজার এবং পুঁজি বাজার। মুদ্রা বাজার এটি নিয়ন্ত্রণ করে বা এটির যে বাজারের যারা প্লেয়ার, মুদ্রা বাজারের যারা পার্টিজ, তারা হচ্ছে ব্যাংক অর্থাৎ ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এরা হচ্ছে মুদ্রা বাজারের প্লেয়ার। অপরদিকে ক্যাপিটাল মার্কেটের প্লেয়ার হচ্ছে স্টক এক্সচেঞ্জ, পুঁজিবাজার। সেখানেও দুটি প্লেয়ার আমাদের দেশে রয়েছে, একটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আরেকটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং এই ক্যাপিটাল মার্কেট বা স্টক এক্সচেঞ্জ, বা যেটিকে আরো সহজ করে যদি বলি শেয়ার বাজার, এটি নিয়ন্ত্রণকারী একটি সংস্থা রয়েছে, নিয়ন্ত্রণকারী সংস্থা, সেটিকে বলা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটি পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। এটির যিনি বর্তমান চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি এখন বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই পদটি সিনিয়র সচিবের পদমর্যাদা সম্পন্ন পদ। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম ক্যাপিটাল মার্কেট দুটি বাংলাদেশে, নামগুলো জেনেছি। নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিএসইসি, সেখানে এখন যিনি চেয়ারম্যান আছেন তার নামও জেনেছি এবং তিনি কোথা থেকে এসেছেন সেটি জেনেছি, তার পদমর্যাদাও জেনেছি। অপরদিকে মানি মার্কেট, এখানে যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, এই যে আমাদের দেশে নিয়ার অ্যাবাউট প্রায় 60 ব্যাংক রয়েছে, 60টির উপরে ব্যাংক আছে, সরকারি বেসরকারি মিলিয়ে এই সকল ব্যাংক সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। তাহলে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কিছু পলিসি গাইডলাইন্সের মাধ্যমে এই সকল প্রতিষ্ঠান সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে। আবার নন ব্যাংকিং যে প্রতিষ্ঠান সমূহ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ বীমা কোম্পানি সমূহ, বীমা, এর জন্য আবার এই বীমা কোম্পানি সমূহের নিয়ন্ত্রক সংস্থা রয়েছে আলাদা এবং সেটি বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। এই বীমা উন্নয়ন কর্তৃপক্ষ তারা ইন্স্যুরেন্স কোম্পানির গাইডলাইন্স দিয়ে থাকে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কোম্পানির গাইডলাইন্স দিয়ে থাকে এবং স্টক এক্সচেঞ্জ সমূহকে বিএসইসি গাইডলাইন্স এবং রেগুলেট করে থাকে। ওকে, তাহলে আমরা আর্থিক পলিসি, ফিনান্সিয়াল পলিসির যে সকল প্লেয়ার রয়েছে এবং বাজারের যে পরিস্থিতি সেই বিষয়ে একটু অবগত হতে পারলাম। এখন এই ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং নন ব্যাংকিং এই উভয়েরই কিন্তু সেন্ট্রাল ব্যাংক পরিচালনা করে আমরা শুনেছি, সেন্ট্রাল ব্যাংকও তো আবার অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়ে থাকে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের 4টি ডিভিশন আছে। কয়টি ডিভিশন শুনেছি আমরা বন্ধুরা? 4টি ডিভিশন আছে। এই 4টি ডিভিশনের আগে নামগুলো একটু জানি আমরা। এর একটির নাম হচ্ছে ফাইন্যান্স ডিভিশন, ফাইন্যান্স ডিভিশন বা অর্থ বিভাগ, অর্থ বিভাগ, হ্যাঁ, বা ফাইন্যান্স ডিভিশন। 2 নম্বর হচ্ছে আইআরডি বা ইন্টারনাল রিসোর্স ডিভিশন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ইন্টারনাল রিসোর্স ডিভিশন। 3 নম্বর হচ্ছে ইআরডি, ইআরডি বা ইকোনমিক রিলেশন ডিভিশন অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। আরেকটি হচ্ছে এফআইডি, 4 নম্বরটি হচ্ছে এফআইডি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এই বিভাগটি হচ্ছে আমাদের ব্যাংকিং এবং নন ব্যাংকিং এই সমস্ত প্রতিষ্ঠানের অভিভাবক এফআইডি। এবং এই এফআইডি ডিভিশন এখন যিনি
দায়িত্বে আছেন প্রধান হিসেবে সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম, তিনি এই ডিভিশনের এখন দায়িত্বে আছেন। এফডি যেটিকে আমরা বলেছি ফাইন্যান্স ডিভিশন, এই অর্থ বিভাগের যিনি দায়িত্বে আছেন সিনিয়র সচিব জনাব আব্দুর রউফ তালুকদার। যেহেতু আব্দুর রউফ তালুকদার স্যার উনি ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বে আছেন, অর্থ বিভাগ, কাজেই ওনাকেই বলা হয় অর্থ সচিব। যদিও ডিভিশন 4টি, কিন্তু ফাইন্যান্স ডিভিশনের সচিব মহোদয়কেই অর্থ সচিব বলা হয়, যেহেতু এখানে ফাইন্যান্সের সকল কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। আইআরডি ইন্টারনাল রিসোর্স ডিভিশন, দেশের অভ্যন্তরীণ যত সম্পদ আছে সেগুলির ব্যবস্থাপনায় এই ডিভিশন কাজ করে থাকে। অভ্যন্তরীণ সম্পদের ব্যবস্থাপনা, এর কাজ কি? মূলত প্রধান উদ্দেশ্য হলো সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে বেগবান করা যায়, সেই কাজগুলোই এই ডিভিশন করে থাকে। আরেকটি হচ্ছে ইকোনমিক রিলেশন ডিভিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। আমাদের বৈদেশিক যে অর্থনীতিগুলো আছে, একটু এক্সটার্নাল ইকোনমি, যেটি ফরেন পলিসির পার্ট, আমাদের যে সকল বায়োল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার আছে, ডোনর এজেন্সি আছে, তাদের সঙ্গে বায়োল্যাটারাল দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক যে নেগোসিয়েশন, সেই কাজগুলো এই ডিভিশন করে থাকে। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম অর্থ মন্ত্রণালয়ে 4টি ডিভিশন রয়েছে। এই ডিভিশন 4টির মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতির যাবতীয় কার্যাবলী সুসম্পন্ন হয়ে থাকে। অপরদিকে এই সকল অর্থনীতির যে নীতিমালা সমূহ রয়েছে, নীতিমালা বা পরিকল্পনা রয়েছে যেটি করতে হয়, সেই কাজটি কিন্তু আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিকল্পনা কমিশন। এই পরিকল্পনা কমিশনেই যাবতীয় প্ল্যানিংয়ের কাজগুলো হয়ে থাকে, যার অন্যতম একটি উইং বা শাখার নাম হচ্ছে জিইডি বা জেনারেল ইকোনমিক ডিভিশন। এই পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের এই সাধারণ অর্থনীতি বিভাগ বা জিইডি, এই বিভাগটি আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এডিপি, এমনকি জাতীয় বাজেটের যে প্ল্যানিং, সেটিও এই জিইডি থেকে করা হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন করবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা, কোন শাখা, কোন মন্ত্রণালয়, এভাবেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ভাইবা তো জিজ্ঞেস করতে পারে, কাজে একই তথ্য আপনি ভালো করে একটু বুঝতে পারলে কিন্তু সব জায়গাতে আপনি কাজে লাগাতে পারবেন, যদি একটু আপনার বোধগম্যতা, বোঝাটা ভালো হয়। শুধু মুখস্থ করলে কিন্তু এই বিষয়গুলোতে সমস্যা পড়ে যাবেন, একটু বুঝে বুঝে পড়তে হবে। এখানে আরো অনেক রকম ফাংশন আছে, সেগুলো পরে আমরা জানবো ধারাবাহিকভাবে। তাহলে এই জিইডি গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে বাংলাদেশের নীতিমালা প্রণয়নে এবং তা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে জেনারেল ইকোনমিক ডিভিশন। এবং আমরা জানি এই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনেই পরিকল্পনা কমিশনই বাংলাদেশের যাবতীয় উন্নয়ন পরিকল্পনা সেটি করে থাকেন, এবং এই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ফান্ড অ্যালোকেট হয়। এবং আমরা জানি প্রতি সপ্তাহের মঙ্গলবার একনেকের বৈঠক হয়ে থাকে। একনেক অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই যে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এই কাউন্সিলেই জাতীয় যাবতীয় পরিকল্পনা এগুলো এখানে অনুমোদন হয়ে থাকে, এবং যার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই। একনেকের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যত ধরনের পরিকল্পনা প্রকল্প প্রণয়ন হয়ে থাকে, ইভেন বাজেট অ্যালোকেট করা হয়ে থাকে, তার সবই কিন্তু প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে হয়ে থাকে। এখানে ছোটখাটো কিছু রুলস আছে যেগুলো আমরা পরে জানব, অর্থাৎ ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। ওকে,
তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাঝে মাঝে ইন্টারাপ্ট হচ্ছে, আপনাদের একটু সমস্যাও হচ্ছে। ওকে, আবহাওয়া ভালো না, আজ বিদ্যুতের সমস্যা, নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আমরা কিন্তু আপনাদের পাশে আছি। তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি এ পর্যায়ে, আপনারা যারা আছেন এই মুহূর্তে লাইভে, একটু আজকে সেশনটিকে শেয়ার করে দিন, যাতে আমাদের শিক্ষার্থীবৃন্দ যে যেখানে আছে তারা যেন এটা ভালো করে দেখতে পারে। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা ছিলাম পলিসি কোথায় প্রণয়ন করা হয়, মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের যে কার্যাবলী রয়েছে সেইগুলো সম্পর্কে জানছিলাম। ওকে, তাহলে আমরা এ পর্যায়ে চলুন দেখি, এই যে আমাদের যে লোকাল ইকোনমি, এই লোকাল ইকোনমির সাথে আন্তর্জাতিক যে অর্থনীতি রয়েছে তার তো একটি মেলবন্ধন রয়েছে, এবং তার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটি রাষ্ট্রের, আমরা একটু আগে শিল্পায়নের কথা বলেছিলাম, এই শিল্পায়নের জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন হয় সেটিকে বলা হয় বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। এখন এই যে বিনিয়োগ, এটি একটি রাষ্ট্রের বিনিয়োগ দুভাবে হয়ে থাকে। একটি হচ্ছে অভ্যন্তরীণ বিনিয়োগ, আর একটি হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। এই যে বৈদেশিক বিনিয়োগ, সেটিকে আমরা এফডিআই বলে থাকি, এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এই যে বৈদেশিক বিনিয়োগ, এই বৈদেশিক বিনিয়োগ একটি রাষ্ট্রে যত বেশি হয়, সেই রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু তত বেশি বেগবান হয়। তৃতীয় বিশ্বের দেশসমূহের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আচ্ছা, এক্ষেত্রে আমাদের মতো দেশেও আমরা বৈদেশিক বিনিয়োগকে সবসময় একটু বিশেষ গুরুত্বের সাথে দেখে থাকি, এবং এই যে বিনিয়োগ, এই লোকাল ইনভেস্টমেন্ট বা ফরেন ইনভেস্টমেন্ট, এইটি পরিচালনার জন্য, এটিকে আরও বেগবান করবার জন্য, আরও ভালো করবার জন্য আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটিকে আমরা বলে থাকি বিডা, BIDA, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আবারও বলছি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এই যে বিডা, এই বিডার মাধ্যমেই আমাদের দেশে যাবতীয় বিনিয়োগের কার্যাবলী সুসম্পন্ন হয়ে থাকে, এবং এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। তাহলে দেখুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিডা বা বিনিয়োগ কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনেই রাখা হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এটি দেখভাল করে থাকেন। তাহলে বিডা বৈদেশিক বিনিয়োগ যারা করবেন, বিদেশি কোনো ব্যবসায়ী, বিদেশের কোনো রাষ্ট্র, বিদেশের কোনো কোম্পানি আমাদের দেশে যদি বিনিয়োগ করতে চায়, তার জন্য যে প্রসিডিউর রয়েছে, সে কাজগুলো খুব দ্রুততার সাথে যেন হয়, তার জন্য বিডা কাজ করে থাকে। এবং যদি বিদেশের বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করতে এসে কোনো বাধার সম্মুখীন হন, সেবা প্রাপ্তিতে বিলম্ব হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বিনিয়োগ আসবে না। এবং এক্ষেত্রে একটি আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে, যেই রিপোর্টটিকে বলা হয় ডুইং বিজনেস ইন্ডেক্স, অর্থাৎ বিশ্বের যে সমস্ত রাষ্ট্র রয়েছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহের নিজ নিজ দেশে ব্যবসা করার পরিবেশ কেমন, তার একটি র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিং। সেই র্যাঙ্কিং যে রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয়,
সেটিকে বলা হয় ডুইং বিজনেস ইন্ডেক্স। এই রিপোর্টের সূচকে যদি কোনো দেশ ভালো অবস্থানে থাকে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় সেই দেশে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহী হয়। যদি এই সূচকে কোনো রাষ্ট্র পেছন দিকে থাকে, খারাপ অবস্থায় থাকে, তাহলে সেখানে সাধারণত বিনিয়োগ একটু কমে যাওয়াটাই স্বাভাবিক। এই কারণে আমরা বা আমাদের দেশে এই বিডাকে অনেক আধুনিক যুগোপযোগী ওয়ান স্টপ সার্ভিস এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে আধুনিকায়ন করে দ্রুত সেবা প্রদানের জন্য অ্যাক্টিভ করা হয়েছে, যাতে আমাদের উদ্দেশ্য হলো এফডিআই, এটি যেন আমরা বেশি মাত্রায় পেয়ে থাকি। এবং রিসেন্টলি কোম্পানি আইনে একটি সংশোধন আনা হয়েছে, যেটি পরবর্তীতে আপনাদেরকে জানাবো এই ডিটেলস বিষয়গুলো। একক ব্যক্তির নামেও এখন কোম্পানি খোলা যাবে। এই আইন বাংলাদেশে প্রচলিত হচ্ছে, এটি বিল আকারে পাশ হয়েছে আমরা যতদূর জেনেছি, হয়তো আইনটি অ্যামেন্ড হয়ে যাবে খুব দ্রুতই। একক ব্যক্তি যখন কোম্পানি করতে পারবে, তখন এই বিনিয়োগের যত ঝামেলা জটিলতা এগুলি দূরীভূত হবে এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হবে। এবং ডুইং বিজনেস ইন্ডেক্সে আমাদের এখন যে সূচক আছে, সেটি এই মুহূর্তে মেবি 168, 176টি দেশের মধ্যে আমরা 168তম আছি। কাজে অবস্থা খুব ভালো নয়। এখান থেকে উত্তরণের জন্য সেটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। তাহলে আমরা এফডিআই সম্পর্কেও জানতে পারলাম, বিডা সম্পর্কে জানলাম এবং বিডা কি কাজ করে, বিডার দ্বারা কি উন্নয়ন আমাদের দেশে হতে পারে, আমাদের অর্থনৈতিক বা যে ডেভেলপমেন্ট হতে পারে সেখানে বিডার ভূমিকা কি। পাশাপাশি যদি বৈদেশিক বিনিয়োগ আমাদের এখানে, তাহলে কিন্তু সেখান থেকে এক্সপোর্টও বৃদ্ধি করা যায়। কারণ বৈদেশিক বিনিয়োগ হলেই এর কিছু উপকারিতা আছে। দেখুন, প্রথম হলো আমাদের এখানে বিনিয়োগ হলেই কিন্তু সেখানে একটা ফ্যাক্টরি হবে, কলকারখানা হবে, প্রতিষ্ঠান হবে এবং এই প্রতিষ্ঠানে অনেকেই চাকরি পাবে, তাহলে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হওয়ার সাথে এখানে যে পণ্য উৎপাদন হবে, সেই পণ্য বিদেশে রপ্তানি হবে, সেখান থেকে ট্যাক্স আর্নিংয়ের সুযোগ রয়েছে। যদি ওই পণ্যটি সরাসরি রপ্তানিযোগ্য পণ্য হয়ে থাকে বিদেশে, আমাদের অভ্যন্তরীণ ব্যবহার নাও হয়ে থাকে, তাহলে সেখান থেকে আমরা এক্সপোর্ট ট্যাক্স সেটি কিন্তু গেইন করতে পারি। তাহলে এভাবে বিডা আমাদের দেশের অর্থনৈতিক এবং বিনিয়োগের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কি কি দেখলাম আজকে, চলুন আমরা একটু র্যাপ আপ করি যে আজকের এই সেশনে আমরা কোন কোন বিষয়গুলো মূলত জানলাম। ওকে, তাহলে আমরা একটু রিভিউ করি। আমরা শুরুতে জেনেছিলাম বাংলাদেশের অভ্যুদয়ের সংক্ষিপ্ত ইতিহাস, সেখানে আমরা কিছু ঘটনার কথা শুনেছি। পরবর্তীতে আমরা বাংলাদেশের সংবিধান এবং তার সঙ্গে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং এই নীতিমালা বাস্তবায়নের জন্য যে সকল পলিসি আমরা গ্রহণ করে থাকি, সেই পলিসি সম্পর্কে জেনেছি এবং সে সকল পলিসি কিভাবে বাস্তবায়ন হয়ে থাকে, কোন সংস্থা কোন পলিসির সঙ্গে যুক্ত আছে। আমরা বিশেষ করে আমাদের যে অর্থনৈতিক নীতি, পররাষ্ট্রনীতি, আমদানি রপ্তানি নীতি এবং শিল্পনীতি, স্বাস্থ্যনীতি, নারী নীতি, শিক্ষানীতি, পাশাপাশি আমাদের যে বিনিয়োগ নীতিমালা রয়েছে সে সম্পর্কেও জানলাম। আমাদের যে বাজার ব্যবস্থাপনা রয়েছে, মুদ্রা বাজার এবং পুঁজি বাজার, সে সম্পর্কে আমরা জেনেছি। আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে 4টি উইং রয়েছে সে সম্পর্কে জেনেছি। আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংক কি কাজ করে থাকে সে বিষয়ে জেনেছি। আমাদের সেন্ট্রাল ব্যাংক যে অর্ডারে গঠন হয়েছে এবং যে ধারা অনুযায়ী সেন্ট্রাল ব্যাংক কাজ করে সে সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি বা বৈদেশিক বিনিয়োগ বা আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগের যে সূচক রয়েছে, সেই রিপোর্টটির কি নাম, সেটি কারা করে থাকে, সেখানে এখন আমাদের অবস্থানটা কি, সে বিষয়ে আমরা জানতে পেরেছি। তাহলে প্রিয় বন্ধুরা, এই যে বাংলাদেশের হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ একটি রাষ্ট্রের যে সামগ্রিক বিষয়াবলী,
এই বিষয়সমূহ আপনি একটু ধারাবাহিকভাবে মাথায় যদি নিতে পারেন। একটা আছে আপনি পার্শিয়ালি কোনো বিষয় নিয়ে মুখস্থ করছেন, কিন্তু সেটি আসলে বিসিএস লেভেলে আপনাকে খুব বেশি হেল্প করবে না। হয়তো অন্যান্য চাকরিতে এমসিকিউ পরীক্ষাতে আপনি কিছু অ্যান্সার করে আসতে পারবেন মাত্র, কিন্তু বিসিএস আপনাকে প্রিলিমিনারি পাশাপাশি আপনাকে তো লিখিত পরীক্ষায়ও অংশ নিতে হবে, আবার মৌখিক পরীক্ষাতেও অংশ নিতে হবে। এই কারণে একটু ইনকর্পোরেট করে পড়াশোনাটা করবেন। একটু একটির সাথে আরেকটির কি সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে মিলিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন, যাতে আপনি বুঝতেও পারেন যে আসলে কিভাবে একটি রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। এ পর্যায়ে আমি আপনাদের কিছু ইন্ডিকেশন বলবো যে একটি রাষ্ট্রের বিউটি অর্থাৎ রাষ্ট্রের সৌন্দর্য বলা হয় কাকে। রাষ্ট্রের সৌন্দর্য, যেহেতু বলেছে আজকে বাংলাদেশ একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে ধারণা দিব আপনাদের। রাষ্ট্রের সৌন্দর্য বলতে সাধারণত, আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা এই বিউটি অফ স্টেট এটি জানবো। তার পূর্বে আপনারা একটু যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, তারা একটু শেয়ার করে দিন এবং সেশনটি শেয়ার করুন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যতটুকু আলোচনা করেছি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, বিকজ আমরা সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি, আর হয়তো আমি 5 মিনিট বলেই সেশন শেষ করব, কাজেই যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি একটু ইনবক্স করুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি প্রশ্ন করার জন্য আপনাদেরকে অন্তত 20 সেকেন্ড সময় দিচ্ছি, আপনি প্রশ্নটি লিখে ফেলুন, দেন আমি স্টেট অফ বিউটি নিয়ে কথা বলেই সেশনটি শেষ করে দিব। ওকে, তাহলে আপনারা কি লিখবেন? প্রশ্নগুলো যে এতক্ষণ যে আলোচনা হয়েছে সে বিষয়ে আপনার কোথাও কোনো সমস্যা হলো কিনা বা আরও বেশি কিছু জানতে চান কিনা, এ বিষয়ে যদি আপনার জানবার আগ্রহ থাকে তাহলে প্রশ্ন ইনবক্সে করুন, আমি একটু পরেই সেগুলোর জবাব দিয়ে দিব আপনাদের। ওকে, আর প্রশ্ন লেখার ফাঁকে ফাঁকে আপনারা সেশনটিকে শেয়ার করে রাখুন, যাতে প্রত্যন্ত অঞ্চলেও যারা আছেন তারা যেন সেশনটি থেকে কিছুটা উপকৃত হতে পারেন। আসলে আমাদের বর্তমান বাংলাদেশের চাকুরি পাওয়ার ক্ষেত্রে যে চরম প্রতিযোগিতা রয়েছে, সেই জায়গাটা আপনাকে সফল হতে গেলে নিশ্চয়ই একটু কঠোর পরিশ্রম করতেই হবে। এক্ষেত্রে আপনাদের জন্য একটি সুখবরও আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালীন সময়ে যে সময়টা আপনাদের নষ্ট হয়েছে, অর্থাৎ আপনার বয়স থেকে যেটুকু সময় চলে গেল, এই যে 7-8 মাস, বা 5-6 মাস চলে গেল, এই সময় কোনো সার্কুলার হয়নি, আপনার বয়সটা তো বেড়ে গেছে। কাজে আপনি যদি কোনো চাকরিতে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে 6-7 মাস সময় কিন্তু শিথিল করবে সরকার, যে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে আপনারাও জেনে গেছেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এ ধরনের একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে আপনাদের উপকার করবার জন্য। তাহলে প্রিয় বন্ধুরা, চলুন আমরা শুনছিলাম স্টেট অফ বিউটি, রাষ্ট্রের সৌন্দর্য। সাধারণত একটি রাষ্ট্রের কয়েকটি সূচক দেখে বোঝা যায় সেই রাষ্ট্রটি কেমন অবস্থায় আছে, এবং সেই সূচকগুলিকেই একত্রে বলা হয় স্টেটের বিউটি বা রাষ্ট্রের সৌন্দর্য। আচ্ছা, সেই সূচকগুলো কি? প্রথমত হচ্ছে একটি রাষ্ট্রের সংবিধান বলে দেয় সেই রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হচ্ছে। এটি হচ্ছে একটু ব্রডার সেন্সে একটি রাষ্ট্রের সংবিধান এবং সেখানে যে নিয়মকানুন আইনগুলো রয়েছে, যে রীতি পদ্ধতি রয়েছে, এবং সেখানে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের যে কম্বিনেশন, তাদের যে জুরিসডিকশন, তাদের যে ডিসক্রিশনারি পাওয়ার, অর্পিত ক্ষমতা, এগুলো বলে দেয় সেই রাষ্ট্রের কাঠামোটি কেমন। পাশাপাশি একটি রাষ্ট্রের সৌন্দর্য, সেটির জন্য আরও যে কটি ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হচ্ছে
সেই দেশে রপ্তানি কেমন, ইয়ারলি এক্সপোর্ট কেমন হয়, আমদানি কত হয়, রাষ্ট্রটির ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি এবং ব্যালেন্স অফ ট্রেড এর পরিমাণ কত। তাহলে কি কি শুনলাম আমরা? এক্সপোর্ট ইম্পোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড এবং বৈদেশিক রেমিটেন্সের প্রবাহ কেমন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে একটি তথ্য বলি আপনাদের, সাধারণত 3 থেকে 6 মাসের আমদানি মূল্য পরিশোধ করবার মতো যথেষ্ট বৈদেশিক মুদ্রা যদি রিজার্ভে থাকে তাহলে সেই দেশটিকে ভালো দেশ মনে করা হয়। এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে প্রায় 12 মাসের আমদানি মূল্য পরিশোধের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের রয়েছে বাংলাদেশের। কাজে বাংলাদেশের এই ইন্ডিকেটরটি এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে। এই করোনাকালীন সময়েও আমাদের রিজার্ভ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে বন্ধুরা এই যে ইন্ডিকেটরগুলো আমরা শুনলাম, এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স এবং রিজার্ভ, পাশাপাশি জিডিপির গ্রোথ, এই যে জাতীয় উৎপাদন, এই উৎপাদনের যে গ্রোথ তার যে রেট সেটিও একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। তাহলে এই সকল সূচকগুলো আপনারা সব সময় একটু জেনে রাখবেন যে আমার দেশের, অন্তত বাংলাদেশের এই সূচকগুলিতে কোথায় কি অবস্থায় আছি আমরা। তাহলে আপনি একজন ভালো স্টুডেন্ট, ভালো অ্যাপ্লিকেন্ট হিসেবে বিবেচিত। সম্ভব হলে একটু প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান এদের সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের যে সমস্ত দেশ আছে, আমেরিকা, চায়না, জাপান, জার্মানি, এ সকল দেশেরও এই ইন্ডিকেটরগুলো, অর্থাৎ তাদের এক্সপোর্ট ইম্পোর্ট, তাদের রিজার্ভ, তার ইনভেস্টমেন্ট, তার যে বিওপি বিওটি, এইগুলো জানার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি একটু স্মার্ট স্টুডেন্ট হতে পারবেন। অর্থাৎ আমরা সবসময় বলে থাকি যে অ্যাপ্লিকেন্ট হতে হবে একটু স্মার্ট অ্যাপ্লিকেন্ট, অ্যাভারেজ অ্যাপ্লিকেন্ট হয়ে তো লাভ নেই। কাজে এগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলিকে বলা হয় স্টেটের বিউটি। ওকে প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে প্রশ্ন করেছেন, আমি এখন সেখান থেকে প্রশ্নের একটু জবাব দেওয়ার চেষ্টা করি। ওকে, একজন প্রশ্ন করেছেন একনেক, বলেন স্যার একনেক। একনেক আবারও বলছি, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একজন প্রশ্ন করেছেন মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির মূল পার্থক্য কি। ওকে প্রিয় বন্ধুরা, এই যে মূল্যস্ফীতি এর অর্থ হলো, যেমন এখন আমাদের জাতীয় বাজেটের মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 5.4%। এটা আমাদের মূল্যস্ফীতির যে ইন্ডিকেটর সেটি করা আছে। অর্থাৎ একটি পণ্যের মূল্য 100 টাকা এককে যদি হয়, সেই পণ্যটির দাম এই বছরে 105 টাকা 40 পয়সা এর বেশি বৃদ্ধি পাবে না। এই হলো মূল্যস্ফীতি। আচ্ছা, এখন আর মুদ্রাস্ফীতি কি? মুদ্রার মান, বাজারে যদি ডলারের বিপরীতে মুদ্রার মানের যে ওঠানামা, এটিকে বলা হয় মূল্যস্ফীতি। অর্থাৎ দ্রব্যের মূল্য বাড়বে, সেটি হবে মূল্যস্ফীতি। সেটি এক ধরনের মূল্যস্ফীতি। দ্রব্যের পণ্য মূল্যের দাম বাড়বে, সেই বৃদ্ধিটা কত বাড়তে পারবে সেটা আমরা ফিক্সড করে দিয়েছি, আমাদের লক্ষ্য আছে 5.4। আচ্ছা, আর মুদ্রাস্ফীতি এটি হলো আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। তাহলে মুদ্রাস্ফীতি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, মূল্যস্ফীতি আমাদের অভ্যন্তরীণ যে বাজার ব্যবস্থা বা মুদ্রার যে সরবরাহ যোগান তার উপর নির্ভর করে, এবং এটির একটি লক্ষ্যমাত্রা থাকে সরকারের। যেমন এখন আপনারা জানেন যে আমাদের এটি, আচ্ছা এটি পরে ভাইবা ক্লাসগুলি তারও বিস্তারিত আলোচনা হবে, যে আমাদের এই যে 5.4% যেটি আমরা এখন বলছি আমাদের মুদ্রাস্ফীতি, তাহলে আবার আমাদের যে ন্যাশনাল ইনকাম সেটি প্রতি বছর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। তাহলে সে ন্যাশনাল ইনকাম বৃদ্ধির সঙ্গে আমার যে মূল্যস্ফীতি সেটির সম্পর্ক এটা ঠিক আছে কিনা, এখানেই বাজার বৈষম্যগুলো বোঝা যায়। ওকে, তাহলে
একজন প্রশ্ন করেছেন স্যার, এই পলিসি সমূহ আরো ভালো করে জানবার উপায় কি? পলিসি সমূহ ভালো করে জানতে গেলে আপনি একটু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানবার চেষ্টা করুন। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের নির্দিষ্ট নীতিমালা সমূহ ওয়েবসাইটে দেওয়া থাকে, সেখান থেকে আপনি বিস্তারিত পড়ে নিতে পারবেন। ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজ এ পর্যন্তই এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে এবং সেই সাথে আপনাদেরকে একটি নোটিশ দেই, আমরা এখন থেকে প্রতিনিয়ত এই গ্রুপে অর্থাৎ সিক্রেট গ্রুপে ওরাকল খুলনা শাখা আপনাদের সাথে আপনাদের পাশে থাকবে। আপনারাও বাসায় পড়াশোনার ভালো করে চালিয়ে যাবেন এবং এর উপরে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও করছি। কাজেই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি।